আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিদা। নোবেল বিজয়ী ও অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। পরে ৪ আগস্ট দেয়া রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। এরপর নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। গত ৪ আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ৬৬৬ কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন, কাজেই এ রায় তিনি দিতে পারেন না। নিয়মানুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে গত ৪ আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামান বেঞ্চ এ রায় দেন। এর ফলে ডক্টর ইউনূসকে ওই পরিমাণ টাকা সরকারকে পরিশোধ করার কথা ছিল। সেকেন্ড জাজও জানেন যে তিনি সরকার পক্ষের লয়ার ছিলেন, এখন উনি বিচারক, উনি শুনতে পারেন না, এটা বিজ্ঞ কোর্টও জানেন। কিন্তু আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম, সমস্ত কিছুতে হলাম, জাজমেন্টও দিয়ে দিল, তারপরে এই যে জিনিসটা করা হলো এটার সময় আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং জনগণের কাছে একটা ভুল মেসেজ গিয়েছে। ডিসি বা প্রশাসনে নিয়োগ কেলেঙ্কারির পুরো ঘটনা মিথ্যা, ফেক নিউজ বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সকালে সচিবালয়ে তিনি জানান, এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে যখন আমরা নিউজ করতে পারবেন হি উইল বি অ্যারেস্টেড। ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকও যাতে এরকম আর কোনো সমস্যা নয় সেই পদক্ষেপ নেওয়া হবে। আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং, ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন। মাত্র ১৩ কার্যদিবসে ৪০০টি গুমের অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে। এর মধ্যে বিভিন্ন সংস্থার আয়নাঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। সকালে ৫ সদস্যের এই কমিশনের এক ব্রিফিংয়ে এ তথ্য জানা যায়। কমিশনের সভাপতি বলেন, এরই মধ্যে প্রমাণ মুছতে বিভিন্ন আয়নাঘরের পরিবর্তন আনা হয়েছে। দেয়াল রং করার পাশাপাশি কয়টি কক্ষ ভেঙে ফেলারও প্রমাণ পাওয়া গেছে। আয়নাঘরে পরিবর্তন স্থগিত করার জন্য লিখিতভাবে বলা হয়েছে বলেও জানান কমিশনের সদস্যরা। বলেন, অভিযুক্তদের তলব করে বিষয়টি খতিয়ে দেখা হবে। যেসব অভিযুক্ত পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন দিয়েছে আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামস জগলুল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে ২৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। ওই দিন শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 29/9/2024 তারিখে উনি সারেন্ডার করেছিলেন এবং পরবর্তীতে আমরা সার্টিফাইড কপি পেয়েছি। সার্টিফাইড কপি পাওয়ার পরে আজকে আমরা আপিল দায়ের করেছি এবং আপিলের পরে আজকে আমাদের বেল অ্যাপ্লিকেশনও ছিল। বেল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আলামিন হোসেন নামে এক ব্যক্তিকে হত্যায় বাড্ডা থানার করা মামলায় আনিসুল হককে গ্রেফতারের আবেদন করে পুলিশ। আবেদনের সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে গ্রেফতার আবেদন মঞ্জুর করেন বিচারক। এদিকে ঠাকুরগাঁও ২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গেল রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এছাড়াও রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকেও গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত 5 আগস্ট বাগমারাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহীতে মামলা হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আগামী 48 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পরবর্তী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে। রাজধানীতে সকাল 6টা পর্যন্ত 44, চট্টগ্রামে 120 ও কক্সবাজারে 114 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল থেকে ভোগান্তি মাথায় নিয়ে অফিসে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। নগরীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। যে উন্নয়ন করে গেছে এই উন্নয়ন জোয়ারে আমরা বাঁচতেছি। এখন কঠিন অবস্থা, পুরো রাস্তাই জ্যাম। 2 ঘন্টা শুধু খিলগাঁও থেকে আসলাম। যারা দায়িত্বে আছে, দায়িত্বরত, তারা কি আসলে কি ঘুমিয়ে আছে না কি করতেছে সেটা আমরা কিছু জানি না। এলিফ্যান্ট রোডে এতটাই পানি ছিল যে বাস এতটুকু ডুবে গেছে, ইভেন বাসের মধ্যেও পানি চলে আসছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ পরবর্তী 48 ঘন্টার জন্য জারি করা হয়েছে। বাংলাদেশে যে সমুদ্র বন্দর আছে সমুদ্র বন্দর সময়কে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। এদিকে বঙ্গোপসাগরের লঘু চাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। বরিশালে বুধবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত রয়েছে আজও। গেল 24 ঘন্টায় বরিশালে 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, সমুদ্রের লঘু চাপের কারণে আগামী 3 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টির কারণে বরিশালের নিচু এলাকাগুলোতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মেহেরপুরে বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। সকাল থেকে চুয়াডাঙ্গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাগর কিছুটা উত্তাল রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টির কারণে কাজ কামে যেতে পারছে না, দিনটাই আজ সারাদিনই আমাদের কামাই যাবে। এই বৃষ্টির কারণে একটা কাস্টমার নাই, বেচা বিক্রি নেই। মারাত্মক ডেঙ্গুর প্রাদুর্ভাবের মুখোমুখি বাংলাদেশ। ডেঙ্গুর ভাইরাস বহনকারী মশায় সয়লাব বাংলাদেশের প্রতিটি এলাকা। হাসপাতালগুলোতে প্রতিনিয়ত ভিড় বাড়ছে, আক্রান্তদের বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টায় নতুন করে মারা গেছেন 8 জন। এ নিয়ে গত 2 মাসে 163 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হন প্রায় 17,000 মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে এখনও সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে প্রায় 4000 ডেঙ্গু রোগী ভর্তি আছে। বিশেষজ্ঞরা বলছেন, এডিস নিধন কার্যক্রম মুখ থুবড়ে পড়ায় এ পরিস্থিতি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন কিনা এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। মাহবুবা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সর্বশেষ যে খবরটি রয়েছে, গত 24 ঘন্টায় এই হাসপাতালে এখন নতুন করে 11 জন রোগী ভর্তি হয়েছে। এই নিয়ে মোট এই হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে মোট 32 জন রোগী। এবং এই গত 2 সপ্তাহে কিন্তু আমরা দেখেছি যে 2 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 জন নারী কিন্তু আসলে মৃত্যুবরণ করেছে এই হাসপাতালে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি আসলে বলছেন যে এই মৌসুমে এখন পর্যন্ত 258 জন রোগী তারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন এবং এরই মধ্যে 220 জন রোগী তারা কিন্তু আসলে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এবং এই যে 258 জন রোগী যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছিলেন তাদের মধ্যে 162 জনই রয়েছে রাজশাহীর স্থানীয় এবং জেলার বাসিন্দা। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু ডেঙ্গু আসলে প্রতিনিয়তই বাড়ছে, এই কারণে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে হাসপাতালে 50 শয্যা ওয়ার্ড বিশিষ্ট একটি কিন্তু ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে এবং একটি চিকিৎসক
বিশেষজ্ঞ টিম কিন্তু আসলে গঠন করা হয়েছে। এবং আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে কথা বলছি, তারা বলছেন যে অক্টোবরের মাঝামাঝির দিকে ডেঙ্গুর যে প্রভাব সেটি কিন্তু আরো বাড়তে পারে, কারণ তারা বলছেন যে এই যে আগস্ট এবং যে সেপ্টেম্বর মাস রয়েছে সেখানে কিন্তু অতি বৃষ্টি হয়েছে, এর ফলে কিন্তু এই যে ডেঙ্গু যে রোগটি রয়েছে সেটি কিন্তু একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এটি কিন্তু ডেঙ্গুর যে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু আসলে বাড়তে পারে। এই কারণে তারা বলছেন যে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় যে স্বাস্থ্য অধিদপ্তর রয়েছেন তাদের সমন্বয় করে কিন্তু ডেঙ্গুর যে নিধন যে অভিযান সেটি কিন্তু আসলে পরিচালনা করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে দৃশ্যমান তেমনভাবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, কারণ আপনি জানেন যে এরই মধ্যে রাঁচি সিটি কর্পোরেশনের যে 30টি কাউন্সিলরদের ওয়ার্ড কাউন্সিলরদেরকে কিন্তু অপসারণ করা হয়েছে। এর ফলে কিন্তু অনেকটাই মুখ থুবড়ে পড়েছে ডেঙ্গুর যে নিয়মিত যে পরিষ্কার পরিচ্ছন্ন যে অভিযানগুলো আসলে চালানো হতো সেগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে মুখ থুবড়ে পড়েছে। তবে স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যে এডিসের যে লার্ভা সেটি নিধনে তারা কিন্তু আসলে যে তাদের যে কার্যকরী অভিযান সেটি কিন্তু আসলে পরিচালনা করবে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপে বাজারে জিনিসপত্রের দাম ও বিভিন্ন সেবা ব্যয় কমছে। আগস্টের মতো সদ্য সমাপ্ত সেপ্টেম্বরেও মূল্যস্ফীতি কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হালনাগাদ প্রতিবেদন বলছে সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি 9.92% নেমে এসেছে, যা আগস্টে ছিল 10.49%। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি 0.57% কমল। এদিকে সেপ্টেম্বরে দেশের রেমিটেন্স এসেছে 2,405 মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় 80.20% বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে রেমিটেন্সের এই প্রবাহ আগের মাসের তুলনায় 8.12% বেশি। চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা মোট 6,543 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। গত অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 4,907 মিলিয়ন মার্কিন ডলার। শিল্পাঞ্চল আশুলিয়ায় বেশিরভাগ কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে। খোলা থাকা কারখানাগুলোতে সকাল থেকে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। শান্তিপূর্ণ পরিবেশ শিল্পাঞ্চলে। তবে অভ্যন্তরীণ সমস্যার কারণে কয়েকটি কারখানা আজও বন্ধ রেখেছে মালিকপক্ষ। কয়েকদিন ধরে আন্দোলনরত বার্ডস গ্রুপের শ্রমিকরা 7 দিনের মধ্যে পাওনা পরিশোধের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে। শিল্প পুলিশ জানায় সকাল থেকে কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল। তবে অভ্যন্তরীণ সমস্যার কারণে অন্তত 20টি কারখানা আজও বন্ধ রয়েছে। নরসিংদীতে সিএনজি পাম্পগুলোতে অবৈধ গ্যাস সংযোগ বন্ধ ও 24 ঘন্টা গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে যানবাহন মালিক ও শ্রমিকরা। বেলা 12টা থেকে এই মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। দর্শক, ঢাকা সিলেট মহাসড়কের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ শাহরিয়ার। শাহরিয়ার, কি কারণে আসলে এখনো সড়ক অবরোধ করে রেখেছেন তারা জানাবেন, আর এতে জন দুর্ভোগের চিত্র কি দেখতে পাচ্ছেন? ঠিক আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী ফায়ার মোড়ে, ঢাকা সিলেটে। এখানে বিভিন্ন জেলার উপজেলা থেকে বিভিন্ন শ্রমিক মালিকরা বিভিন্ন গাড়ি আসছেন। এই নরসিংদী ফায়ার একটি সিএনজি পাম্পের জুন এলাকায়, এই এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কন্টেইনার থেকে সিএনজি মালিকরা কন্টেইনার মালিকদের সাথে দোষ সাজেস্ট করে অবৈধভাবে কন্টেইনারে ব্যাপকভাবে গ্যাস দেয়, যার ফলে এই এলাকার যে স্থানীয় চালক বৃন্দ আছে তারা গ্যাস সরবরাহ পায় না, যার ফলে বিভিন্ন লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের, এবং স্বল্পত থাকে গ্যাসের চাপ, যার ফলে তারা আজকে আন্দোলনে নেমেছে। এই আন্দোলনে তাদের দাবি হলো যে অবৈধ সিএনজি পাম্পগুলি অবৈধ গ্যাস মালিকদের না দেয় এবং বৈধ পথে যারা আছেন গাড়ি চালকরা তাদের গ্যাস সরবরাহ দিতে পারে এবং 24 ঘন্টা যাতে তাদের সিএনজি পাম্প
খোলা রাখতে পারে এই ব্যাপারে সরকারের কাছে তারা দাবি জানান। তবে কিছুক্ষণ আগে আমাদের নরসিংদী সহকারী পুলিশ সুপার সার্কেল সোহাগ সাহেব জানিয়েছেন যে 10 জন নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করার জন্য এবং তারপরে যদি ওইখানে সন্তোষজনক তাদের হয় উত্তর পাওয়া যায় তাহলে তারা সম্ভবত আগামী 30 মিনিট পরে এই অবরোধ ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে আমাকে জানিয়েছেন। এই ছিল আমার নরসিংদী সাহেবপাতা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। দুর্গাপূজার সামনে রেখে জেলায় জেলায় চলছে প্রতিমা তৈরির কাজ। সিরাজগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। কাদামাটি দিয়ে নিপুণ হাতে প্রতিমা তৈরি করছেন তারা। খড়মাটির কাজ শেষ করে এখন চলছে রংতুলির কাজ। তবে বৈরী আবহাওয়ার কারণে চাহিদা অনুযায়ী প্রতিমা তৈরি করতে পারছেন না তারা। এদিকে পালপাড়ায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এই জেলার 9টি উপজেলায় 501টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। লক্ষ্মীপুর শহর সহ উপজেলার বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। তার সঙ্গে চলছে প্যান্ডেলের সাজসজ্জা ও রংতুলির কাজ। যদিও বুধবার মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের 3 কিলোমিটার মহাসড়ক হর্নমুক্ত ঘোষণা করা হলেও তা মানছে না কেউ। বিষয়টি জানে না চালকরাও, তাই গাড়ির হর্ন দিচ্ছে ইচ্ছে মতো। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের পর্যবেক্ষণে এলাকাটিতে শব্দের মাত্রা 50 ডেসিবেলের মধ্যে থাকার কথা, কিন্তু অতি শব্দে তা ছাড়িয়ে যাচ্ছে 100-র উপরে। বিশ্লেষকরা বলছেন শব্দমুক্ত শান্তিপূর্ণ নগরী গড়তে সচেতনতার বিকল্প নেই। সেলিম মালিকের রিপোর্ট। বিশ্বে ঘনবসতিপূর্ণ মেগাসিটিগুলোর অন্যতম তিলোত্তমা নগরী ঢাকা, যেখানে ঘর থেকে বের হলেই গাড়ির তীব্র হর্নে কান ঝালাপালা অবস্থা। এমন পরিস্থিতি রাজধানীর সর্বত্র, শিশু থেকে বৃদ্ধ আক্রান্ত সবাই। হর্নমুক্ত নগরী গড়তে নড়েচড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর বিমানবন্দর এলাকার উত্তর দক্ষিণ মিলে 3 কিলোমিটারে হর্ন বাজালে ব্যবস্থা। জরিমানা গুনতে হবে 500 টাকা। তারপরও কে শুনে কার কথা, হর্ন বাজছেই। অকারণেই হর্ন বাজে অনেকে, মানে জাস্ট একটা ট্রাফিক দেখতেছে যে জ্যামে আটকায় আছে, তারপরে দেখা যায় হর্ন কন্টিনিউয়াসলি বাজাতেই থাকে। বিশ্বের আমি অনেক জায়গায় ঘুরছি যে এতটা সাউন্ড দেখি না। একটু বাইরে হয়েছি আমি এয়ারপোর্ট থেকে, যে একটা জামজমাট, যে একটা সাউন্ড, যে একটা মানে মানুষের ভিড়, মানে এইসব আমি বাইরের কান্ট্রিতে দেখে নাই। এই এলাকায় শব্দ দূষণের মাত্রা কেমন মেশিনের মাধ্যমে তা নির্ণয় করছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। পর্যবেক্ষক জানালেন ফলাফল ভীষণ উদ্বেগের। এই এলাকাটিকে আমরা নীরব এলাকা হিসেবে জানি, সেক্ষেত্রে এখানে 50 ডেসিবেল থাকার কথা ছিল, কিন্তু আমি যদি এখনও দেখি দেখা গেছে 75 থেকে 80 ডেসিবেল হয়ে যাচ্ছে। যখন গাড়ির হাইড্রোলিক হর্নগুলো দিচ্ছে তখন 110, আবার নিচে নামলে 90, 85 উঠছে। প্রয়োজন ছাড়াই কেন হর্ন বাজান চালকরা? কোনো চালক একে ইচ্ছাকৃতই বলছে। তাতে রাস্তার উপর থাকে এর জন্য ছোট ইলেকট্রিক হর্ন বাজাইতে আসি। যেমন এখানে কারণ ছাড়াই হর্ন দিতেছে। ওই যে দেন, ওই যে প্রমাণটা পাইছেন, প্রাইভেট কারটাই দেখেন। এখানে কোনো হর্নের দরকার ছিল? ও হরেন দিয়ে এদিক দিয়ে ইউটার্ন নিতেছে, উদাগামে হরেন দিয়ে মনে করেন যে যাইতেছে। এটা হলো কি জাতের দোষ, আর কিছু না। নিষিদ্ধ ঘোষিত এলাকায় হর্নমুক্ত করতে কি করছে পুলিশ? আগে মানুষ জিনিসটা জানুক, বুঝুক, আমরা চেষ্টা করছি সবাইকে বোঝানোর জন্য যে এটা হর্নমুক্ত এরিয়া। নির্দেশনা আসে আমরা অবশ্যই মামলা দিব। বিশ্লেষকরা বলছেন শব্দ দূষণ থেকে নগরীকে রক্ষা করতে নিতে হবে সমন্বিত উদ্যোগ। যেখান থেকে নীরব এলাকা শুরু হবে ওই জায়গায় রাস্তার ভিতরে একটা মার্কিং থাকা দরকার, রোডের একটা 100 ফিট 200 ফিটের একটা রাস্তা কালারিং করে দেওয়া দরকার, যাতে ড্রাইভার এখানে ঢুকতেই তারা মাথায় আসবে যে কেন এই কালারিংটা করা হলো। ওই কালারিংয়ের ভিতরে লিখে দেওয়া যায় এটি নীরব এলাকা, এখানে হর্ন বাজানো নিষেধ। পাশাপাশি বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ সংশ্লিষ্টদের। প্রচারণা করে তারপরে আস্তে আস্তে কঠিন আইন প্রয়োগের দিকে যেতে হবে। সেলিম মালিক, RTV, ঢাকা। আজ পর্দা উঠছে নারী টি-20 বিশ্বকাপের নবম আসরের। আমিরাতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। শেরজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় নিগার সুলতানা বাহিনী। নাজমুস সাকিবের রিপোর্ট। স্বাগতিক হয়েও ভিন দেশে টি-20 বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নারীদের টি-20 বিশ্বকাপের ভেন্যু আমিরাতে সরিয়ে নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC। তবে ভেন্যু হারালেও স্বাগতিক হিসেবেই আসরে লড়বে টাইগার্সরা।
সবশেষ 4 বিশ্বকাপের একটিতেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। সেই খরা কাটাতে চায় নিগার সুলতানার দল। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব আসর শুরু হওয়ায় প্রথম ম্যাচেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজের মেয়েরা। স্কটিশদের বিপক্ষে অতীত পরিসংখ্যান ও আমিরাতে বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে জয় সেই আত্মবিশ্বাসের পালে দিচ্ছে একটু বাড়তি হাওয়া। সবকিছু মিলে যদি আমি চিন্তা করি টিম অনেক ভালো একটা পজিশনে আছে রাইট নাও এবং স্কটল্যান্ডের এগেনস্টে সবাই রেডি। বলবো জয়ের জন্য আমরা মাঠে নামবো। আমরা চাই যেন এই ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য কাউন্টেবল হয় এবং মেমোরেবল হয়। উদ্বোধনী ম্যাচে জয় পেলেই সেরা 4-এ যাওয়ার দৌড়ে বাংলাদেশের গ্রুপে থাকা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিযোগিতায় টিকে থাকবে টাইগার্সরা। তাই বড় স্বপ্ন না দেখে ম্যাচ বাই ম্যাচ লড়াইয়ের পরিকল্পনা বাংলার মেয়েদের। নাজমুস সাকিব, RTV। দুপুরের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241441 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।